রুহিকে শুয়ে দিয়ে আপনি একটু বেলকনিতে আসতে পারবেন প্লিজ? আপনার সাথে কিছু জরুরি কথা আছে। ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি যাচ্ছি। স্তব্ধ পায়ে ব্যালকনির মধ্যে পায়চারি করে চলেছে মুস্কান। ভীষণ অস্থির হয়ে আছে সে। অল্প অল্প ঘাম বেয়ে পড়ছে শরীর থেকে। কিছু সময়ের মধ্যে আরিফ ব্যালকনিতে উপস্থিত হয়। মুস্কানকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ বলুন, কি বলার জন্য ডেকেছেন আমায়? মুস্কান সরাসরি আরিফকে প্রশ্ন করে, আপনি কি আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে চান? মানে? আপনি কি আমাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবেন, নাকি আজীবন নিজের ভাগ্নির মা করে রাখার জন্য এনেছেন আমায়? আরিফ কিছুটা সময় নেয় ব্যাপারটা বুঝতে। অতঃপর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, আপনি কি এই সম্পর্ক থেকে মুক্তি চাইছেন? আমি আপনাকে একটা প্রশ্ন করছি মিস্টার আরিফ। আপনি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উল্টে আমাকেই প্রশ্ন করছেন। আরিফ মুস্কানের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি আপাতত আপনাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আমার কিছু সময় প্রয়োজন। আপনি যদি মনে করেন যে এত সহজে আমাদের সম্পর্কটা আর চারপাশে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে, আমাকে সময় দিতে হবে সবটা মানিয়ে নেওয়ার জন্য। মুস্কান অধৈর্য হয়ে রাগী গলায় বলল, আপনার কিসের জন্য সময় চাই বলতে পারেন আমায়? আপনি কি নিজের পক্ষে কোনো যুক্তি দিতে পারবেন? এমন তো নয় যে আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল বা বউ ছিল যাকে ভুলতে আপনার সময় চাই, যে কারণে আপনি সম্পর্কটা সহজ করতে পারছেন না। আমার সমস্যাটা আপনি বুঝবেন না। তাছাড়া আপনার এতটা অধৈর্য হওয়ার মতন কারণ তো আমি বুঝতে পারছি না। আমি তো আপনাকে এখানে কোনো সমস্যায় ফেলিনি। আমি জাস্ট কিছুটা সময় চেয়েছি সম্পর্কটা স্বাভাবিক করার জন্য। এমন তো নয় যে আপনি এখানে খুব খারাপ আছেন। তাহলে সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যা হলো এটা যে আমি হিন্দি সিরিয়ালের নায়িকার মতো নই। আপনি আমায় বিয়ে করবেন, তারপর এমন ভাব করবেন যে আমায় দয়া করেছেন, একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিয়ে বলবেন আপনাকে শুধু এই বাচ্চার জন্য বিয়ে করেছি, আর আমি সেই বাচ্চাকে বুকে টেনে নিয়ে সংসার করব, সবার মন জয় করব, অপেক্ষা করব কবে আমার স্বামী আমাকে মেনে নেয়, তাই তো? শুনুন, আমি ওইরকম মেয়ে নই। আমাকে এমনভাবে ভাবলে খুব ভুল ভেবেছেন। আমি নিজের অধিকার বুঝে নিতে জানি। কারো পায়ের কাছে পড়ে থাকার মেয়ে আমি নই। আপনার কাছে আমাকে স্বার্থের মনে হতে পারে, কিন্তু আমি নিজের কাছে একদম পরিষ্কার। কথাগুলো বলে একটু দম নিয়ে নিল সে। হয় আপনি সম্পর্কটাকে যত দ্রুত পারেন স্বাভাবিক করুন, আর নয় আমাকে মুক্তি দিন এই সম্পর্ক থেকে। কথাটা বলেই মুস্কান রুমে চলে আসে। আরিফ উদাস হয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। দুপুরের উত্তপ্ত আবহাওয়ায় চুল খোলা রেখে বিছানায় বসে আছে মুস্কান। একটু আগেই সে গোসল করে বেরিয়েছে। ভেজা চুল শুকানোর জন্য সিলিং ফ্যানটাও চালু করে রেখেছে একদম ফুল স্পিডে। আরিফ কিছু প্রয়োজনে রুমে এসে মুস্কানকে এই অবস্থায় দেখে থ বনে যায়। মুস্কানকে এই অবস্থায় বেশ লাস্যময়ী লাগছে। আরিফ মুগ্ধ নয়নে মুস্কানকে দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মুস্কানও নজর গেল আরিফের দিকে। নিজের দিকে খেয়াল করে মুস্কান দেখলো তার পরনে লাল রঙের সুতির কাপড়ের একটি সালোয়ার কামিজ, গায়ে কোনো ওড়না নেই। তাই দ্রুত বেগে ওড়না গায়ে জড়িয়ে আরিফকে ঝাড়ি দিয়ে বলল, আপনি কখন এসেছেন? রুমে আসার আগে নক তো করতে পারেন। একটা মেয়ে যে রুমে আছে সেটা কি ভুলে গেছেন নাকি? আমি আসলে থাক, আমি আর আপনার থেকে কোনো এক্সকিউজ শুনতে চাই না মিস্টার। আপনার যদি দরকারি কোনো কাজ থাকে তাহলে সেটা করুন। আমার আপনার সাথে কিছু কথা ছিল। বলুন, আমি শোনার জন্যই বসে আছি। আমি কাল সারা রাত আপনার বলা কথাগুলো নিয়ে ভেবেছি। অতঃপর আমি যে সিদ্ধান্তে পৌঁছালাম তা হলো, আমি আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাই। আমার আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমার শুধু সবটা স্বাভাবিক করার জন্য কিছুটা সময় চাই। মুস্কান কণ্ঠে রাগ ঝুলিয়ে বলল, আমার মনে হয় আপনি আমাকে নিয়ে খেলতে চাইছেন। আপনাকে কিছু বললেই সেই এক কথা, সময় লাগবে। আমার মনে হয় আপনি আমার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। এইভাবে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আরিফ বলার মতো কিছু খুঁজে পায় না। মুস্কানের এ ধরনের চিন্তা তার মনেও বিরূপ প্রভাব ফেলে। এর মধ্যে হঠাৎ রুহি কেঁদে ওঠে। মেয়েটা হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছে। রুহি কেঁদে উঠতেই আরিফ দ্রুত বেগে গিয়ে মেয়েটাকে দোলনা থেকে নিজের কোলে তুলে নেয়।
মুস্কান এসব দেখে বিরক্ত হয়ে মনে মনে বলে, এই বাচ্চাটাকে নিয়েই তো উনি ব্যস্ত। নিজের স্ত্রীকে দেওয়ার মতন সময় ওনার আছে নাকি? যখনই দেখি এই বাচ্চাটাকে কোলে নিয়ে বসে থাকে, অসহ্যকর। বিকেলবেলা সূর্যের তেজ কমে এসেছে। রুহিকে ঘুমিয়ে রেখে আরিফ একটু বেরিয়েছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। একটা চায়ের দোকানের সামনে এসে উপস্থিত হয়েছে আরিফের দুই বন্ধু আবির আর চয়ন। কুজন নিজের পারিবারিক ব্যস্ততার জন্য আজ আসতে পারেনি, না হলে সেও আসতো। আরিফ সেখানে উপস্থিত হয়েই দেখতে পায় আবির ও চয়ন চায়ের দোকানের টঙের মধ্যে বসে আছে। আরিফকে দেখা মাত্রই দুজন তার দিকে মনোযোগ দেয়। আরিফ উঠে এসে বলে, আয় দোস্ত, তোর জন্য অপেক্ষা করছিলাম। চাচা, 3 কাপ দুধ চা দিন তো। আরিফ নাক মুখ কুঁচকে বলে, আমি দুধ চা খাবো না, আমার জন্য লাল চা দিন। আবির আরিফের মাথায় গাঁটটা মেরে বলে, কেন রে ভাই, দুধ চা খেলে কি সমস্যা? এমনিতেও তো পাটকাঠির মতো চেহারা। চয়ন চা হাতে নিয়ে ফু দিতে দিতে বলে, ওকে কি বলেছিস? আমাদের চেহারাই বা কত ভালো, সকলকেই দেখলে তালপাতার সিপাই লাগে। আমাদের বন্ধুদের মধ্যে একমাত্র কুঞ্জনেরই সুঠম চেহারা রয়েছে। শালা ব্যায়াম করে এই চেহারা বানিয়েছে। কুজনের প্রসঙ্গ উঠতেই আবির আরিফের উদ্দেশ্যে বলে, তোর সাথে কুঞ্জনকে নিয়ে আমার কিছু জরুরি কথা আছে দোস্ত। যদিও আমি প্রথম এই নিয়ে অনেক সংশয় ছিলাম যে তোকে বলা ঠিক হবে কি না, কিন্তু অনেক ভেবে দেখলাম যদি তোকে না বলি তাহলে তোর সাথে বেইমানি করা হবে। আরিফ প্রশ্নোত্ত দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। তার মনের মধ্যে এক কথাই অনেক প্রশ্ন ঘুরতে থাকে। আরিফ আবিরের কাঁধে হাত রেখে বলে, তোর কথা শুনে তো বেশ সিরিয়াস মনে হচ্ছে, জলদি বল। চয়ন আবিরকে বাধা দিয়ে বলে, এই আবির, তুই ওকে কিছু বলিস না, শুধু শুধু ওদের মধ্যে অশান্তি হবে। আরিফ রেগে চয়নকে বলে, তুই চুপ থাক, আবির কি বলছে শুনতে দে। আবির কপট হাসি হাসে। কুজনের সাথে আগে তার কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। সেই সময় কুজন তার গায়ে হাত পর্যন্ত তুলেছিল। আজ সেই সবের প্রতিশোধ নিতে পারবে ভেবেই আবিরের পৈশাচিক আনন্দের অনুভূতি হচ্ছে। অন্যদিকে চয়ন বেশ ভয়ে ভয়ে তাকিয়ে রয়েছে। সে মনে করে গতকালকের কথা। কুজন যখন ক্যাম্পাসে পৌঁছে আরিফকে ফোন দেয় তখন আবির ও চয়নও তার পাশেই ছিল। ফোনটা আরিফ রিসিভ না করে মুস্কান রিসিভ করলে কুজন তাদের দুজনের থেকে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। আবির ও চয়ন আরিফের বাড়িতে মুস্কান এবং কুজনের অস্বাভাবিক ব্যবহার নিয়ে সন্দেহ করেছিল। তাই কৌতূহল থেকেই দুজন কুজনের কাছাকাছি যায়। যদিও চয়নের এসবের আগ্রহ ছিল না, কিন্তু আবির তাকে প্রায় প্রকার টেনে নিয়ে যায়। অতঃপর দুজন কুজনের বলা কিছু কথা শুনে নেয়। সব কথা শুনতে না পারলেও তারা শেষের দিকে কুজনের বলা এইটুকু কথা শোনে। আমার ভালোবাসা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তুই যদি কষ্টে থাকিস তাহলে তোর 1000 বার বিয়ে হলেও আমি তোকে মেনে নেব বিনা শর্তেই। আবির এইটুকু কথার সাথে আরও কিছু মশলা মিশিয়ে আরিফকে বলে, জানিস, কুঞ্জন তোর বউকে বলছিল ও যদি তোর সাথে সংসার করতে না চায় তাহলে যেন তাকে ছেড়ে ওর কাছে চলে যায়। আমার তো তোদের বাড়িতে ওদের দেখেই সন্দেহ হয়েছিলাম। পরে যখন জানতে পারি ওরা মামাতো ফুফাতো ভাই বোন, তখন তো সন্দেহ আরও পাকাপোক্ত হয়। কুঞ্জন আর তোর বউয়ের কথোপকথন শুনেই তো আমার কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে ওদের মধ্যে লটরপটর চলছে। আরিফ রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। গতকাল এবং আজকের সব ঘটনা মনে করতে থাকে সে। কুজন মুস্কানের অদ্ভুত ব্যবহার। কুজনের সাথে কথা বলার পর ব্যালকনিতে মুস্কানের বলা কথাগুলো মাথায় আসতেই আরিফের ক্রোধ বাড়তে থাকে। রাগে তার চোখ পর্যন্ত লাল হয়ে যায়। আবির আরিফের রাগী চেহারা দেখে মনে মনে খুব আনন্দ পায়। অবশ্যই তার উদ্দেশ্য তাহলে সফল হয়েছে। আরিফ রাগে গজগজ করতে করতে বাড়ির দিকে রওনা হয়। চয়ন উঠে এসে আরিফকে আটকে বলে, শোন, তুই আবির কথা শুনে রাগের মাথায় কিছু করে দিস না আবার।
আমাদের শোনার মধ্যেও কোনো ভুল থাকতে পারে। আরিফ জোরে ধাক্কা দিয়ে চয়নকে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে বাড়ির দিকে যেতে থাকে। চয়ন পেছন থেকে আরিফকে ডাকতে থাকে, কিন্তু সে চয়নের দিকে আর ফিরেও তাকায় না। একটি রিক্সাতে উঠে পড়ে রওনা দেয়। আরিফ চলে যাওয়ার পর চয়ন আবিরের সামনে এসে রাগ দেখিয়ে বলে, তুই আরিফকে এসব কেন বলতে গেলি আবির? আরিফকে দেখেছিস তুই কি রাগি লাগছিল ওকে? এখন তো বিরাট কোনো ঝামেলা হয়ে যাবে মনে হয়। আবির মনে মনে বলে, আমি তো সেটাই চাই। কিন্তু প্রকাশ্যে চয়নের উদ্দেশ্যে বলে, আমি যা করছি সেটাই একদম ঠিক। বন্ধু হয়ে বন্ধুর প্রতি এতটুকু দায়িত্ব অন্তত আমার থাকা উচিত। আমাদের বন্ধুকে তার বউ আর আমাদের আরেক বন্ধু মিলে ঠকাবে, আর আমরা সব জেনেও চুপ থাকবো, তাহলে এটা আমাদের কেমন বন্ধুত্ব বল? চয়ন কিছুটা নরম হয়ে বলে, তবে তুই যাই বলিস, এভাবে কথা বলা তোর উচিত হয়নি। আমাদের আগে কুঞ্জনের সাথে এই নিয়ে কথা বলা উচিত ছিল, তারপর ঠান্ডা মাথায় আরিফকে বলার দরকার ছিল। তুই কুঞ্জনের হয়ে এত গালাগাজি করিস না তো। বেটার চরিত্রে যে সমস্যা সেটা আমি অনেক আগেই থেকে জানি। নিজের বন্ধুর বউয়ের দিকে নজর দেয়, ছি! আমি আরিফের জায়গায় থাকলে তো ওরে মেরে জ্যান্ত কবর দিতাম। চয়ন আবিরকে আরও কিছু বলতে চেয়েও বলল না, বরং সে আল্লাহের কাছে প্রার্থনা করতে লাগলো যেন বড় কোনো ঝামেলা না হয়। আরিফ যেভাবে বাড়ির দিকে গেল দেখে তো মনে হলো আজ বড় কোনো ঝামেলা হয়ে যাবে। প্রচণ্ড রাগ নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেই মুস্কানের নাম ধরে চিৎকার করতে লাগলো আরিফ। আরিফের ডাক শুনে আতিকা চৌধুরী মুস্কান সহ ড্রয়িং রুমে উপস্থিত হয়। মুস্কানকে দেখা মাত্রই রাগে থরথর করে কাঁপতে কাঁপতে তার দিকে যেতে থাকে আরিফ। মুস্কান আরিফকে এভাবে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আতিকা চৌধুরী পেছনে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু তবুও শেষ রক্ষা হয় না। রাগে নিজের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে আরিফ, তাই মুস্কানকে টেনে নিজের কাছে আনে। আতিকা চৌধুরী বাধা দেওয়ার আগেই মুস্কানের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে কিছু বিশ্রী গালি দিয়ে বলে, দুঃশরিতা মেয়ে কোথাকার, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মুস্কান গালে হাত দিয়ে রক্তিম চোখে তাকায় আরিফের দিকে। বরাবরই নিজের আত্মসম্মান নিয়ে বড্ড বেশি সচেতন সে। এই নিয়ে দুবার আরিফ তার গায়ে হাত তুলল। আগেরবার সহ্য করে নিলেও এবার আর সহ্য করতে পারল না মুস্কান। আরিফ তার গালে থাপ্পড় মারবার পরই সেও উল্টো থাপ্পড় বসিয়ে দিল আরিফের গালে। গজরে উঠে বলল, আপনি নিজেকে কি ভেবেছেনটা কি? আমার গায়ে বারবার হাত তুলবেন আর আমি সহ্য করব? এমন ভাবলে আপনি ভুল ভাবছেন। আমি সেসব মেয়েদের মধ্যে নয় যারা মুখ বুঝে নিজের স্বামীর সব কিছু মেনে নিবে। আমি প্রতিবাদ করতে জানি। আরিফ মুস্কানের উদ্দেশ্যে বলল, আপনি কত ভালো সেটা আমার জানা হয়ে গেছে। আপনার এত বড় সাহস যে আমার গায়ে হাত তোলেন। এবার তো আমি আপনাকে আর এক মুহূর্ত আমার বাড়িতে সহ্য করবো না। গেট আউট। কথাটা বলেই আরিফ মুস্কানের হাত ধরে টানতে টানতে বাড়ির মেন গেটের দিকে নিয়ে যেতে থাকে। আতিকা চৌধুরী আরিফকে আটকানোর জন্য বলে, কি বলছিস তুই আরিফ? আমি সত্যি বুঝতে পারছি না তুই এসব কথা কেন বলছিস, আর মুস্কানের সাথে এত খারাপ ব্যবহারও বা কেন করছিস? আতিকা চৌধুরীর কথার কোনো কর্ণপাত করে না। প্রচণ্ড রাগে এখন সে অন্ধপ্রায়, তাই নিজে যা ভালো মনে করবে তাই করার চেষ্টা করছে আরিফ। মুস্কানও আরিফকে কোনো বাধা দিচ্ছে না। সেও আজ এটা দেখতে চায় যে আরিফ কতটা নিচে নামতে পারে। আরিফ মুস্কানকে বাড়ির সদর দরজার কাছে এনে জোরে একটা ধাক্কা দেয়। মুস্কান মুখ থুবড়ে পড়ে যায়, তার হাতের কিছু জায়গা ছিলে যায়। আরিফের রাগ তবুও যেন কমে না। আতিকা চৌধুরী আরিফের এই কাণ্ড দেখে ভীষণ রেগে যান। আরিফকে কিছু কড়া কথাও শোনান, কিন্তু আরিফের কোনো হেলদোল চোখে পড়ে না। মুস্কান দরজার বাইরে বসে থাকার অবস্থাতেই কাঁদতে শুরু করে। এত অপমানিত সে জীবনে কখনো হয়নি। এর মধ্যে হঠাৎ কেউ হাত বাড়িয়ে দেয় মুস্কানকে তোলার জন্য। মুস্কান মাথা তুলে কুজনকে দেখে নিজের কান্না থামায়। মুখে খুশির আমেজ ফুটিয়ে বলে, ভাইয়া তুমি এসেছো? কুজন মুস্কানকে টেনে তোলে। মুস্কানের মাথায় হাত রেখে বলে, হ্যাঁ মুস্কান, তুই একদম চিন্তা করিস না। তোর কুজন ভাই চলে এসেছে, আমি তোর পাশে আছি।
আরিফকে তখন এভাবে রেগে চলে আসতে দেখে চয়ন ভীষণ ভয় পেয়ে যায়। পরিস্থিতি কিভাবে সামলাবে সেটাই ভাবতে থাকে সে। চয়নের কাছে মনে হয় একমাত্র কুজনই সবটা ঠিক করতে পারে, তাই চয়ন কুজনকে ফোন করে। তাকে আবির আরিফের সব কথোপকথন সম্পন্ন জানায়। আরিফ যে রেগে মেগে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে সেটাও জানায় সে। সব শুনে কুজন বুঝতে পারে এখন আরিফের সব রাগ মুস্কানের ওপর গিয়ে পড়ে। তাই মুস্কানকে রক্ষা করতে এবং আরিফের ভুল ভাবনা মেটাতে কুজন চলে এসেছে। কিন্তু এখানে এসে মুস্কানের প্রতি আরিফের এমন ব্যবহার দেখে সে স্তম্ভিত। রাগে ক্ষোভে আরিফের দিকে এগিয়ে যায় কুজন। আরিফকে ধমক দিয়ে বলে, কোন সাহসে তুই মুস্কানের সাথে এমন ব্যবহার করছিস? আরিফ কুজনের শার্টের কলার শক্ত করে ধরে উপহাসের স্বরে বলে, তাহলে তুই চলেই এসেছিস নিজের প্রেমিকাকে রক্ষা করতে।